নমস্কার, সুপ্রভাত। আজ প্রথমেই আমাদের যেটা নজরে থাকবে সেটা হচ্ছে বিধানসভা। কারণ বিধানসভায় রোজই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কোনো না কোনো ইস্যুকে কেন্দ্র করে সংঘাতের পরিবেশ সৃষ্টি হচ্ছে। বারুইপুরে শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়কদের ফিরে আসতে হয়েছে, বিক্ষোভের মুখে পড়তে হয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে রাষ্ট্রপতি শাসনের পর্যন্ত দাবি জানিয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার দিনের বিধানসভা যে উত্তপ্ত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ বারুইপুরে ওখানটা কিন্তু তারা বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন, সেটা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। অতএব স্পিকারের কেন্দ্রে গিয়েই যদি তাদের এই বিক্ষোভের মুখে পড়তে হয় তাহলে গণতন্ত্রের পশ্চিমবঙ্গে কি অবস্থা সেটা নিয়েই কিন্তু বিজেপি অনেক বেশি বিক্ষোভ তার অন্দরে দেখানোর একটা সম্ভাবনা আছে। এবার আমরা আসি প্রদেশ কংগ্রেসের কথায়। প্রদেশ কংগ্রেসের নেতারা রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন। রাহুল গান্ধী, কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, কেসি বেণুগোপাল তাদের সঙ্গে মিটিং করেছেন। এই মিটিংয়ে কিভাবে সংগঠনকে মজবুত করা যায় সেটাই আলোচনা হয়েছে। এখনো ভোট অনেক দেরি, সেই ভোট ডিসেম্বর জানুয়ারির আগে কংগ্রেস কার সঙ্গে আসন সমঝোতা করবে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু বলার নেই। কিন্তু রাহুল গান্ধী যেটা বলেছেন সেটা হচ্ছে যে ফ্লোর কোঅর্ডিনেশন আর আসন সমঝোতা বা জোট এক জিনিস নয়। দিল্লিতে তৃণমূলের সঙ্গে তারা কোনো সময় ফ্লোর কোঅর্ডিনেশন হয়, কোনো সময় তাদের ফ্লোর কোঅর্ডিনেশন হয় না। তাই আগামী দিনে ফ্লোর কোঅর্ডিনেশনের সঙ্গে এখানে সংগঠন গড়ে তোলার মধ্যে যে কোনো সম্পর্ক নেই সেটাই বুঝিয়ে দিচ্ছেন। তাহলে দেখতে হবে যে আগামী দিনে কংগ্রেস, দেখুন এখানে সংগঠন গড়ে তুলতে হলে কংগ্রেসকে অল আউট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই বলতে হবে, কারণ এখানে তৃণমূল কংগ্রেসই তাদের প্রধান প্রতিপক্ষ। এবং আজকে তৃণমূল কংগ্রেস দল হিসাবে যে সামনে উঠে এসেছে সেটা কংগ্রেসের ভোট ব্যাংকে ভাগ বসিয়েই। আজকে ফলে তৃণমূল কংগ্রেসকে যদি তারা লাগাতার আক্রমণ না করেন তাহলে কংগ্রেসের ভোট ব্যাংক বাড়ার কোনো এই মুহূর্তে সম্ভাবনাই নেই। এবং রাহুল গান্ধী বলেছেন তিনি কলকাতায় আসবেন। এবার দেখার তিনি কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কতটা সরব হন সেটা কিন্তু আমাদের সবার নজরে থাকবে। কারণ তৃণমূল কংগ্রেস আগে রাহুল গান্ধী যখন ভারত জোড়ো যাত্রায় বেরিয়েছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনায় সরব হয়েছিলেন। রাহুল কেন তাকে জিজ্ঞেস না করে, তাদের ইন্টিমেশন না দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকলো? কারণ তাদের দিল্লিতে তারা ইন্ডিয়া জোটের মেম্বার। রাহুলের এই কাজে বিজেপির সুবিধা হবে। এবার চলুন সোদপুরের খবরে। সোদপুরে ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি সেটা হলো স্বাস্থ্য সচিব নিজে গিয়ে অভয়ার বাবা মাকে ডেথ সার্টিফিকেটটা পৌঁছে দিয়ে এসছে। নানা দীর্ঘদিন টালবাহনা চলেছে, কে বড় দেবে না আরজিকর হসপিটাল দেবে, এবং এই নিয়ে রাজ্য প্রশাসন বা স্বাস্থ্য দপ্তর যথেষ্ট সমালোচনার সামনে পড়েছে। অবশেষে আমরা দেখলাম স্বাস্থ্য সচিব নিজে গিয়ে অভয়ার বাড়িতে সেই ডেথ সার্টিফিকেট দিয়ে এসছেন। ইন্টারেস্টিংলি হলো যে স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবিতেই কিন্তু জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছিলেন এবং সেই স্বাস্থ্য সচিবের সঙ্গে অভয়ের বাবা মার বিশেষ কোনো কথা হয়নি। তা উনি খালি ডেথ সার্টিফিকেটটা দিয়েই বেরিয়ে এসেছেন। এবার চলুন আন্তর্জাতিক খবরে। আন্তর্জাতিক খবরের দুনিয়ায় আমরা দেখি যে ট্রাম্পের কথায় পুতিন বলেছেন যে জেলেনস্কির ওখানে বা ইউক্রেনে তাদের যে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার আছে অর্থাৎ বিদ্যুৎ পরিকাঠামোয় সেখানে তারা কোনো রকম আক্রমণ করবেন না, যুদ্ধবিরতি 30 দিনের। কিন্তু এবার ট্রাম্প পুতিনের সঙ্গে কথা বলার পর কথা বলেছেন জেলেনস্কির সঙ্গে। সেখানে জেলেনস্কি কিন্তু ভেবেছিলেন যে পরিকাঠামো বলতে এর সাথে রেল এবং পোর্ট এই দুটো পরিকাঠামোই যুক্ত হবে, শুধুমাত্র ওই এনার্জি ইনফ্রাস্ট্রাকচার নয় যেটা পুতিন বলছেন। তো উনিও অনিচ্ছা সত্ত্বেও বলা যেতে পারে মেনেছেন, কারণ আরবে গিয়ে আমেরিকা এবং ইউক্রেন 30 দিনের যুদ্ধবিরতিতে সই করেছিলেন। ফলে তার থেকে পিছিয়ে আসার রাস্তা এই মুহূর্তে কিন্তু জেলেনস্কি নেই। তাই শুধুমাত্র এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে হিট করবে না, এটা এখনো পর্যন্ত দুই দলই বাস্তবসম্মতভাবে মেনে নিয়েছেন।
আপাতত এইটুকুই। আবার দেখা হবে আগামীকাল। সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন।